আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। 11ই আগস্ট ভারতের সুপ্রিম কোর্ট একটি অভূতপূর্ব নির্দেশ দিয়েছে। রাজধানী দিল্লির এনসিআর ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে যত কুকুর আছে সব কুকুরদের ধরে শেল্টার হোমে রাখার অর্ডার দিয়েছে। এরপর কিছু আইনজীবী সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে পয়েন্ট আউট করে অর্ডারটি সুপ্রিম কোর্টেরই এর আগের এই সম্পর্কিত যে অর্ডারগুলো পাস হয়েছিল সেগুলোকে ব্রিচ করে, অর্থাৎ লঙ্ঘন করে। এইভাবে কুকুরদের তুলে শেল্টার হোমে দেওয়া যায় না। তাই কোর্ট 11 তারিখের 3 দিন পর 14 তারিখে 3 জাজের একটি বেঞ্চ মামলাটিকে আবার শোনেন। 11 তারিখের মামলাটি শুনেছিল 2 জন জাজের বেঞ্চ। নাম্বারগুলো খুব ইন্টারেস্টিং। এখন হঠাৎ করে এই রকম নির্দেশ কেন? সুপ্রিম কোর্টের যুক্তি, সারা ভারতে বছরে 37 লাখ কুকুরে কামড়ানোর ঘটনা ঘটে, পার ডে 10,000 ঘটনা। ইকোনমিক টাইমস এই রিপোর্ট আগেই ছাপিয়েছে, আর সেটা কি সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট হিসাবে তুলে ধরা হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট, ভারতে 18,000 থেকে 20,000 মৃত্যু হয় প্রতি বছর রেবিস ভাইরাসে আক্রান্ত হয়ে বা কুকুরের কামড়ে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, সরকারি ডেটা এটাও বলছে যে দিল্লিতে গত 2022 থেকে 2025 অবধি একজনও রেবিসে মারা যায়নি। তাহলে এই জাস্টিফিকেশনটা ভারতের অন্য কোনো জায়গার জন্য খাটলেও দিল্লির ক্ষেত্রে খাটছে না। বলা হচ্ছে দিল্লির রাস্তায় নাকি বাচ্চারা খেলতে পারছে না, রাস্তার কুকুরদের গ্যাং অ্যাটাক করছে, কামড়ে দিচ্ছে। অনেক সিসিটিভি ফুটেজেও যেগুলো দেখা গেছে ইদানিং সময়ে, এরকম কিছু ঘটনা সত্যিই ঘটেছে, যেগুলোকে হাতিয়ার করে বিচারপতি ডগ লাভার কুকুর প্রেমীদের উদ্দেশ্যে একটি ইমোশনাল স্টেটমেন্ট দিয়েছেন যে যেসব বাচ্চারা মারা গেছে তাদেরকে ফিরিয়ে আনতে পারবেন, তাহলে কুকুরদের নিয়ে এত মায়া কান্না কেন? এরকমই বোঝাতে চেয়েছেন জাস্টিস। হ্যাঁ, সেই সিট জাস্টিস যাদেরকে কোনো কাজ এক্সিকিউট করার জন্যে গুপ্ত সংগঠনরা সামনে নিয়ে আসে। এইভাবে এই ভিডিওতে বলেছিলাম এটা। এখন যদি দেখা যায় পশু সুরক্ষার উপর জোর দেওয়া হয়, মানুষের কারণে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই কথা বলে অভয়ারণ্য তৈরি করা হচ্ছে, যে কোনো জন্তু মারা নিষেধ, কোনো পশু মারলেই বন দপ্তর হানা দেয়, এমনকি তার জেলও হয়। শিয়াল মারাও এখন নিষিদ্ধ। যে আদিবাসীরা শিয়াল মেরে খেত তারা খাওয়া বন্ধ করে দিয়েছে। ফলে অনেক গ্রামেগঞ্জে এখন শিয়ালদের গ্যাংও ঘুরে বেড়ায় কুকুরদের সাথেই। অনেক জায়গায় শিয়ালে আক্রান্ত হওয়ার ঘটনাও শোনা যায়। অদ্ভুত সেই আইনই এখন উল্টো কথা বলছে। তারাই বলছে কুকুরকে সরিয়ে ফেলো, আর শেল্টার সেলে রাখা মানে মেরে ফেলাই হলো। শেল্টারে রেখে ধীরে ধীরে মেরে ফেলা হয়। ইনডাইরেক্টলি কোর্ট বলছে কুকুরকে মেরে ফেলো, যেটা নিয়ে কুকুর প্রেমীরা, অ্যানিমেল লাভাররা মাঠে নেমে পড়েছে, ব্যাপকভাবে আন্দোলন শুরু করে দিয়েছে। सुप्रीम कोर्ट को कुछ पता है कि नहीं, बस डिसीजन दे दिया उठा कर। एक साइडेड जजमेंट हुआ है। एक पुकार। ইন্ডিয়া গেটের সামনে ক্যান্ডেল লাইট মার্চ করছে। দেশের মানুষ দুই ভাগে বিভক্ত। একদল বলছে কোর্ট ঠিক বলেছে, মানুষের সেফটির প্রয়োজন, আর একদল বলছে এই সিদ্ধান্ত নিতান্তই অমানবিক, কুকুরদের ভ্যাকসিন দেওয়া হোক, স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্ত করা হোক। কিন্তু একেবারে এইরকম নির্দেশ কেন? কিন্তু কথা হচ্ছে এর পিছনের আসল কারণ কেউই বলছে না। আর মানুষকে আসল সত্য থেকে প্রত্যেকবারের মতোই এই ক্ষেত্রেও রাখা হচ্ছে অনেক দূরে। আপনার কি মনে হয় এমনি এমনি এইরকম একটা রায় দিয়ে দেওয়া হলো? নিজেদের আগের স্ট্যান্ডগুলোরই বিপক্ষে গিয়ে? দিল্লির এই বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা না। কোর্টের রায়টি বের হওয়ার কয়েকদিন আগে থেকেই কুকুর সম্পর্কিত বেশ কিছু অদ্ভুত ঘটনা উঠে আসছে ভারতের অন্যান্য রাজ্য থেকেও। রাজস্থানের একটি জেলায় দেখা যায় বাইকে করে 2 জন লোক রাস্তার কুকুরদের ধাওয়া করছে। তাদের মধ্যে একজন বন্দুক নিয়ে পটাপট গুলি করে মেরে ফেলছে যেখানে কুকুর দেখতে পাচ্ছে। এইভাবে 2 দিনে 25টি কুকুর তারা মেরেছে। এই ঘটনা থেকে একটা জিনিস ক্লিয়ার, যে তাদের ফুল সাপোর্ট করা হচ্ছে এই কাজটি করার জন্যে। না হলে এখন যেভাবে পশু সুরক্ষার আইন কড়াকড়ি, তাতে পিছনে বড় হাত না থাকলে এত দাপটের সাথে এই কাজ করার কেউ সাহস করত না। কর্ণাটকের জনতা দল সেকুলার পার্টির একজন এমএলএ স্বীকার করেছে যে সে অতীতে 2800 কুকুর মেরে তাদেরকে একটি গাছের গোড়ায় পুঁতে দিয়েছিল। তাকে যদি এর জন্য জেলে যেতে হয় সে একদম রাজি। তার কাছে সবচেয়ে বড় হলো শিশু সুরক্ষা, এবং সে চায় সুপ্রিম কোর্ট রাস্তার কুকুরদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, এবং কর্ণাটক প্রথম রাজ্য হিসাবে সুপ্রিম কোর্টে এই আপিল করুক। একই সঙ্গে একই সময়ে আরও অনেক রাজ্যেও কুকুরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্ট্রেঞ্জ, সত্যি শিশুদের ব্যাপারে এরা চিন্তিত,
নাকি অন্য কোনো কারণ আছে কুকুর সরিয়ে ফেলার পিছনে? দেখুন এবার, এটা একটা এনসিয়েন্ট রিচুয়াল যেটা পালন করা হচ্ছে, যে রিচুয়াল রোমান সাম্রাজ্য এবং তারও আগে ছিল। রোমান সাম্রাজ্যে বিশেষ কারণে কুকুরদের বলি দেওয়া হতো। একটি এলাকার সমস্ত কুকুরকে একসাথে বলি দেওয়া হতো এবং সেই দৃশ্য মানুষ উপভোগ করত। গান নাচ হতো। উৎসবের আবহের মাঝে নৃশংসভাবে কুকুরদের যন্ত্রণাদায়ক পদ্ধতিতে মেরে ফেলা হতো। কখনো লুপের মধ্যে মাথা কেটে ফেলে, কখনো দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে বা লেজের সাথে বাক্স বেঁধে ছোটানো হতো এবং ওই অবস্থায় পাথর দিয়ে আঘাত করে করে মেরে ফেলা হতো। পুরো শরীরকে টুইস্ট করে মেরে ফেলা হতো। আরও অনেক পদ্ধতি ছিল যেভাবে করলে কুকুররা যন্ত্রণায় আর্তনাদ করবে, সেই পদ্ধতিগুলো ইউজ করা হতো। এটাও রিচুয়ালের একটা পার্ট ছিল, যার উদ্দেশ্যে বলি দেওয়া হতো। তাকে সন্তুষ্ট করার জন্যেই এই সব করা হতো। ডগ স্যাক্রিফাইস ইন এনসিয়েন্ট অ্যান্ড মডার্ন গ্রিস, ফ্রম দ্য স্যাক্রিফাইস রিচুয়াল টু ডগ টর্চার, কিনোমার্টিরন, ম্যানোলিস জি সার্জিসের এই রিসার্চ পেপারের আর্টিকেলটিতে সবটা ডিটেলে বলা আছে। এই আর্টিকেলটি পড়লেই অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে এবং আমার এর আগের কয়েকটি ভিডিওর সত্যতাও উপলব্ধি করতে পারবেন। তো এই আর্টিকেলটির মেন বিষয়বস্তু হল গ্রিসে ডগ স্যাক্রিফাইস করা হতো। এনসিয়েন্ট গ্রিসে রোমান সাম্রাজ্যে কুকুর বলি দেওয়া হতো, যেটা 1930 সাল পর্যন্ত রমরমিয়ে চলেছে। এরপর আর হত্যা করা হতো না, তবে কুকুরদের টর্চার করা হতো, অত্যাচার করা হতো, যেটা 1982 সাল পর্যন্ত চলেছে। তারপর নাকি আইন করে এই প্রথা বন্ধ করে দেওয়া হয়েছিল। বহু এক্সাম্পলস দেওয়া হয়েছে এখানে, যেগুলো গ্রিসে, এশিয়া মাইনর অর্থাৎ তুর্কির কিছু অঞ্চলে, ইন্ডিয়া সহ আরও অনেক জায়গায় যে রিচুয়ালগুলো পালন করা হতো, কুকুর বলি দেওয়া হতো। শুধু এই কটি জায়গায় না, এটা সারা পৃথিবীতেই করা হতো। ফার্টিলিটি এবং ক্যাথার্টিক রিচুয়ালে কুকুর মারা হতো। ক্যাথার্টিক রিচুয়াল, যেটা ক্লিনজিং বা পিউরিফিকেশন বা পরিচ্ছন্নতার জন্য করা হতো, এটাকে ইমোশনাল ক্লিনজিং বলা হচ্ছে। আর কৃষিকাজ যাতে ভালো হয়, সারা বছরটি যাতে ভালোভাবে যায়, সেই জন্যে সেলেস্টিয়াল ডগ সিরিয়াসের উদ্দেশ্যে কুকুর বলি দেওয়া হতো। ডগ স্টার সিরিয়াসের কথা আগের ভিডিওতে বলেছিলাম, যাকে স্পিরিচুয়াল সান বলা হয়। তারা বিশ্বাস করত আধ্যাত্মিক সূর্য যখন উত্তপ্ত হয় তখন সেটা কৃষিকাজের উপর প্রভাব ফেলে, ফসল নষ্ট হয়ে যায়। তখন ওই সময় ডগ স্টারকে সন্তুষ্ট করতে কুকুর বলি দেওয়া হতো। অদ্ভুত হলেও এরকমই করা হতো। সুপ্রিম কোর্টের রায়টাও বেরিয়েছে লায়ন্স গেটের সময়ই, যেটা 8ই আগস্টে পড়ে। এটার সাথে সিরিয়াসের সম্পর্ক আছে। এখন এই ডগ কিলিং এর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জড়িয়ে আছে, সেটা হলো প্লেগ বা মহামারীর সম্পর্ক। অ্যাপোলো এবং সামাথির অবৈধ সন্তান ছিল লিনোস। অ্যাপোলো হলো গ্রিক দেবতা। সে সূর্য, আলো, সঙ্গীত, ভবিষ্যৎবাণী এবং মহামারী অথবা আরোগ্যের দেবতা, এরকম বিশ্বাস করা হতো এবং এখনও করা হয়। অনেক সময় তাকে উলফ গড বা লাইকিওসও বলা হতো, কারণ নেকড়ে ছিল তার প্রতীক। জন্মের পর সামাথি ভয়ে তার শিশু অর্থাৎ লিনোসকে বাইরে ফেলে দেয়। শিশুটিকে কুকুরে খেয়ে ফেলে। আবার অনেক কাহিনীতে বলা হয় তাকে রাখাল বড় করেছিল। বিভিন্ন এরকম কাহিনী আছে। লিনোসের মৃত্যুর জন্য সামাথিকে শহরের লোকেরা কঠোরভাবে শাস্তি দেয়। পাথর ছুঁড়ে তাকে হত্যা করা হয়েছিল। অ্যাপোলোকে উলফ গড বলা হতো। এটা কোনো প্রতীকী না, বরং সে সত্যি উলফ হেডেড ছিল, অথবা সে একজন ওয়ারউলফ ছিল, নেকড়ের মতো মাথাযুক্ত গড। এই ভিডিওতে বলেছিলাম যারা ওয়ারউলফ হয়, আসলে তাদের মধ্যে একজন নেকড়ের মাথাযুক্ত জিন প্রবেশ করে। এই হলো সেই উলফ হেডেড গড। এ আসলে ডেভিল জিন। এখন অ্যাপোলোকে মহামারীর দেবতা বলা হয়। সে মহামারী আনতে পারে, আবার মহামারীকে দূরও করে দিতে পারে, এরকম বিশ্বাস আছে। অ্যাপোলো যখন ক্রুদ্ধ হয় তখন সে কোনো জায়গায় মহামারী নিক্ষেপ করে, আবার তাকে সন্তুষ্ট করলে সে মহামারী সরিয়ে দেয়। হোমারের ইলিয়াড মহাকাব্যে অ্যাপোলো ট্রয়ের পক্ষে দাঁড়িয়ে গ্রিক সৈন্যদের মধ্যে প্লেগ ছড়িয়ে দিয়েছিল, কারণ তারা তার পুরোহিতকে অপমান করেছিল। কোনো জায়গায় মহামারী আনতেও কুকুর বলি দেওয়া হতো অ্যাপোলোর উদ্দেশ্যে। কুকুরের রক্ত, প্রস্রাব, লালা ব্যবহার করা হতো ব্ল্যাক ম্যাজিকে। এটার সাথে সম্পূর্ণভাবে ম্যাজিকের সম্পর্ক আছে, যেটা বিস্তারিতভাবে এই আর্টিকেলে বলা হয়েছে। ব্ল্যাক ম্যাজিশিয়ান আইসিসের কথাও বলা হয়েছে, যার সাথেও লিঙ্ক আছে। আইসিস নিমরদ বা নমরুদ বা ওসাইরাসের স্ত্রী, যে নিমরদকে অনেক সময় জিউস বা জুপিটারও বলা হয়। তাহলে শহর থেকে কুকুর সরানোর পিছনে কোনো গ্র্যান্ড ব্ল্যাক ম্যাজিক রিচুয়াল আছে নাকি? আর মহামারীর সাথেও কি সম্পর্ক থাকছে? যেমনটা দ্য ইকোনমিস্ট এই কভার পেজে ইঙ্গিত দিয়েছিল। আমি আগেই বলেছি, বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে গ্র্যান্ড স্কেলে। কৃত্রিমভাবে আবহাওয়া পরিবর্তন করা, মহামারী আনা এবং আরও অনেক বিষয়ে। একসঙ্গে অনেক ব্ল্যাক ম্যাজিশিয়ানরা
এই সব কাজগুলো করছে। আবার কুকুর সরানোর আরেকটি কারণ হতে পারে এমন কিছু ম্যাজিক রিচুয়াল করা হচ্ছে যেটায় কুকুরের উপস্থিতি ব্যাঘাত ঘটাবে, তাই তাদের সরিয়ে ফেলা হচ্ছে। কিছু কাপালিক তন্ত্রে এবং পৃথিবীর আরও বিভিন্ন জায়গায় করা অন্যান্য ব্ল্যাক ম্যাজিকগুলোতে ম্যাজিক করার আগে ওই অঞ্চলের কুকুরদের সরিয়ে ফেলা হয়। এই রিচুয়ালটি যেই দিনে পালন করা হতো সেটা হতো সোমবার, আর সেই দিনটিকে বলা হতো ক্লিন মানডে, পরিচ্ছন্ন সোমবার। এখন খুবই ইন্টারেস্টিংলি সুপ্রিম কোর্ট 11 তারিখ সোমবারে কুকুর সরানোর অর্ডারটি দিল। কুকুরের মধ্যে 2 ফোল্ড নেচার আছে, যার জন্য এই প্রাণী খুবই গুরুত্বপূর্ণ। এই প্রাণীটি যেমন এই জগতেও বিচরণ করতে পারে, তেমনি অদৃশ্য জগতেও এটা প্রভাব বিস্তার করতে পারে, তাই এর ক্ষমতা অনেকটাই বেশি। এখানে বলি, কুকুরই আমাদের পরিচিত প্রাণীদের মধ্যে একমাত্র প্রাণী যারা জিনদেরকেও মেরে ফেলতে সক্ষম, তাই জিনরা ভয় পায়। দেখবেন বেশিরভাগ হরর ফিল্মে একটি খুবই কমন স্টোরি লাইন ইউজ করা হয় যে ভূত প্রেত বাড়িতে প্রবেশ করার আগেই বাড়ির পোষ্য কুকুরটিকে মেরে ফেলে, তারপর বাড়িতে প্রবেশ করে। আসলে কুকুর তাদের জন্যে হুমকি স্বরূপ হয়। এই কারণেই একইভাবে বিড়ালের কথাও এখানে বলা যায়। প্যারিসে 1880 সালে প্রচুর কুকুর মেরে ফেলা হয়েছিল একসাথে। এর আগে 1730 সালে প্যারিসেই প্রচুর বিড়ালকে একসাথে মেরে ফেলা হয়েছিল, যেটা দ্য গ্রেট ক্যাট ম্যাসেকার নামে কুখ্যাত হয়ে আছে। 1880 সালে বিড়ালদেরও মারা হয়েছিল। এই কুকুর বিড়াল নিধনের পর সেখানে ইঁদুরের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। কুকুর আর বিড়াল দুটোই জিনদের জন্য বিপজ্জনক। যদিও ইসলামে বাড়ির ভিতরে কুকুর পোষায় নিষেধাজ্ঞা আছে, কারণ তার মল ক্ষতিকারক হয়, তবে বাড়ির পাহারাদার হিসাবে পোষা যায় কুকুরকে। আর বিড়ালের লোম জিনরা সহ্য করতে পারে না, তাদের সাফোকেশন হয়। শুধু এই কারণেই বাড়িতে সবার বিড়াল পোষা উচিত। বিশেষ করে যারা ম্যাজিকে আক্রান্ত তারা সাথে রাখতে পারেন। কিছুদিন আগে দেখলাম এটা একজন আহলে হাদিস এই বিষয়ে ফতোয়া দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন ছুতোয়, যে এটা বলার চেষ্টা করছে যে বিড়াল পুষবেন না, বিড়াল পোষা ভালো না। দেখলাম আহলে হাদিসের অনেকেই একই সাথে এটা পোস্ট করছেন। এরা সম্পূর্ণভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই প্রোপাগ্যান্ডা অনেক সুগভীর। এরা চায় না বিড়াল ঘরে থাকুক, কারণ ডেভিল জিনদের এতে সমস্যা হয়। এদের কথায় কান না দিয়ে বেশি বেশি বিড়াল পুষুন। আর এদের সম্পর্কে আরও ডিটেলে পরের ভিডিওতে বলা হবে ইনশাআল্লাহ। দেখবেন টম অ্যান্ড জেরিতে জেরি বা ইঁদুরটিকে নায়ক বানিয়ে ফেলা হয়েছে, আর টম বা বিড়ালটিকে ভিলেন। শয়তান এটাই চায়, কারণ ইঁদুর শয়তানের আর্মি। নূহ আলাইসাল্লামের নৌকার দড়ি কেটে ব্যাপক ক্ষতি করছিল ইঁদুর। ওই সময় আল্লাহ সিংহের নিঃশ্বাস থেকে বিড়াল সৃষ্টি করেছিলেন, যে ওই ইঁদুরগুলোকে খেয়ে নিয়ে নৌকাকে বাঁচায়। এই জন্যই শয়তানের আর্মিরা চায় না মানুষ বিড়াল পুষুক। তারা চায় ইঁদুরের সংখ্যাধিক্য হোক এবং মানুষের ক্ষতি করুক। সুপ্রিম কোর্টে একদম আর্জেন্টলি 8 সপ্তাহের মধ্যে সব ব্যবস্থা করে কুকুরদের সরিয়ে ফেলার অর্ডার দিয়েছে। শুধু ল্যাঙ্গুয়েজ দেখুন, যদি কুকুর অপসারণের বিপক্ষে কেউ যায় তাহলে তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্ট বলছে আপাতত সব নিয়ম ভুলে যান। এমনকি অ্যানিম্যাল রাইটস গ্রুপও যদি এরকম করে বাধা দেয় তাদের এগেনস্টেও ব্যবস্থা নেওয়া হবে। অ্যানিম্যাল রাইটস গ্রুপও শয়তানদেরই। সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া তুষার মেহতা বলছেন এই সব বন্ধ করার দরকার নেই, অর্থাৎ কোর্টের অর্ডারের বিপক্ষে যাওয়ার দরকার নেই। কিছু মুষ্টিমেয় মানুষ গলা ফাটাচ্ছে আর বৃহৎ সংখ্যক মানুষ সাফার করছে রাস্তার কুকুরের মাধ্যমে। এবং উনি দেখেছেন এই রকম ভিডিও যেখানে মাছ মাংস খাচ্ছে, তারপর বলছে আমরা পশুপ্রেমী। কিসের মধ্যে ইনি কি ঢোকাচ্ছেন হয়তো নিজেও জানেন না, কিন্তু এই সব অসংলগ্ন কথাবার্তার কারণ কি? কারা কোথা থেকে এই সব কুকুর সরানোর নির্দেশ দিচ্ছে, যে কারণে কাপড়ে চোপড়ে হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের। মানুষকে সব রুল ভুলে যেতে বলছে, যেভাবেই হোক অর্ডার ফলো করতে হবে। বুঝতে তাই বাকি থাকছে না, ছড়ি ঘোরাচ্ছে অন্য কেউ, ফ্রিমেসন্স ইলুমিনাতিরাই। আর যাদের নির্দেশ শিরোধার্য সেটার উপরে কোনো কথা হবে না, এখন কারো কোনো কথা চলবে না। আর বিষয়টা গুরুত্বপূর্ণও বটে। 8 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, 8 মৃত্যুকে ইঙ্গিত করে। আর আগস্ট হলো বছরের 8ম মাস, এভাবেও 88 সংখ্যাটি আসছে, যেটা নিউ স্টার্টকে বোঝাচ্ছে। তাহলে কি বড় কিছু সামনে অপেক্ষা করছে? মহামারী ঘটানোর পিছনে যে জিনরা থাকে সেটা এই ভিডিওতে বলেছিলাম। তারানাথ তান্ত্রিকের একটি গল্পের অংশ শুনিয়েছিলাম এই সম্পর্কিত। তারানাথ তান্ত্রিক ক্যারেক্টারটি যিনি বানিয়েছিলেন সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যাকে আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবেই সবাই মনে করে, যিনি তার কর্মজীবনে অনেক সায়েন্টিফিক ফোরামে সভাপতিত্ব করেছেন, কথাশিল্পী হিসাবে সুখ্যাত। এই লেখকের নিজের জীবনের একটি দিক মানুষকে জানানো হয় না,
সেটা গোপনই রাখা হয়েছে। এনার স্ত্রী মারা গেলে ইনি গভীরভাবে শোকাহত হন। স্ত্রীকে যে কোনো মূল্যে ফিরে পেতে প্ল্যানচেট করতে শুরু করেন। তন্ত্র সাধনায় নেমে পড়েন। ম্যাজিক চর্চা শুরু করেছিলেন অ্যাক্টিভলি। তারানাথ তান্ত্রিক হয়তো তারই পরিচিত একজন সত্যিকারের চরিত্র ছিল। এই চরিত্র সম্পর্কিত যে গল্পগুলো আছে সেখানে অনেক জায়গাতেই অনেক তন্ত্রের পদ্ধতি বর্ণনা করা আছে। মন্ত্রসহ উপাদান উপকরণের যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে সেগুলো রিয়েল তন্ত্রের বইয়ে ঠিক ওইভাবেই আছে এবং বাস্তবে ঠিক ওইভাবেই ওটা করতে হয়। এমনকি উনি কয়েক জায়গায় তো কিছু তন্ত্রের বইয়ের নামও উল্লেখ করেছেন। তবে গল্পের শুরুতে বলে দেওয়া হয়, ভূতের গল্পে অনেক সময়ই আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহ বা প্লট তৈরির খাতিরেই এইগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতির প্রশ্রয় দেবার জন্য নয়। এটাই আয়রানি। এই তান্ত্রিকের অনেক গল্পে বলা আছে কিভাবে ভূমিকম্প সৃষ্টি করা যায়, আবার ভূমিকম্প রোধও করা যায় কিভাবে ঝড় আনা যায়, কিভাবে একদম সময় ধরে বৃষ্টি নামানো যায়। এ সবই তন্ত্রের মাধ্যমে করা যায়। এক্স্যাক্টলি এভাবেই এখন করা হচ্ছে। প্রযুক্তি এবং ম্যাজিকের যুগলবন্দিতে এসব এখন ইজিলি করা হয়, আর 100 বছর আগে থেকেই এসব করা হচ্ছে। আর এই সবের জন্যই করা হয় গ্র্যান্ড ম্যাজিক রিচুয়ালগুলো। এই সবের জন্যই একটা পুরো এলাকা থেকে কুকুরদের তাড়ানোর প্রয়োজন পড়ে।